তাকে বাজান কই যাইতেছ? কয় মা আমি যুদ্ধে যাইতেছি। আমি কই তুমি কি যুদ্ধ করবা? আমি ভাবতেছি তুমি শয়তানি করতেছ, আমি বুঝি নাই। তারপরে বলে কইতেছি কি জামাল, যদি তোমরা দুইটা ভাই থাকতা তাহলে আমি তোমার দুই ভাইরে আমি যুদ্ধে পাঠাইতাম। একজন তো আমার কাছে আসতো, যেমন তোমার কিছু হইলে আমাকে দেখবো কেন, আমাকে তো দেওয়ার মতো কেউ নাই। কিন্তু বাইরে যাই দেখি মানুষের ঢোল। আমি কই কি এত মানুষকে কি হয়েছে? কয়েকটি শ্রাবণের যে গ্যাস লাগছে। যে এই মুহূর্তেই একটা পড়ে গেছে, সেটাই যে আমার সন্তান, সেটা তো আমি জানি না। কিভাবে মানুষে পারলো এরকম করে পাখির মতো করে গুলি করে এভাবে রাস্তার মধ্যে গুলি করে বাইরে মারাইতেছে? এত বড় করছি 22 বছর, কিন্তু আমি এই হাত দিয়ে আমি খাওয়াই দিচ্ছি, কোনোদিন হাত দিয়ে ভাত খাইতে চাই নাই। অনেক কষ্ট করে শ্রাবণটা আমি বড় করছি। শ্রাবণটা অনেক আশা ছিল ওর একটা ইঞ্জিনিয়ার বানাবো। ও বিদেশ যায়ও না, খালি ওই রে দেয় যে মা ছাড়া পৃথিবীতে আপন কেউ নাই। ওই মোবাইলের মধ্যে দেয়। আমি কো বাজান গো, তোমার কি অনেক কষ্ট হয় না বাজান? আমি কো বাজান তুমি তো সবই দেখছো বাজান, তোমার বাবা মাস্টার চাকরি করছে, এই 16,000 টাকা বেতন, এই সংসারটা মেনটেন করে চলছে। তুমি যদি ভালো করে লেখাপড়া করে না করে যদি উপরে না উঠতে পারো বাজান, তাহলে আমাকে সবই ব্যর্থ। আমার স্বপ্ন তোমাদের দুজনের আমি হজ করাবো মা। আমি কই কি বাবা তোমার যদি এটা মন থাকে বাজান, বাজান মা করাবো। মা টাকা হইলে অনেক কিছু হয় মা, বাইরে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অনেক টাকা বেতন, 3-4 লাখ টাকা বেতন মা। যদি আমি জাপান যাইতে পারি তাহলে আমার অনেক টাকা বেতন হইব মা, আমাদের আর এই কষ্ট গুলো থাকবে। সেই কষ্ট এমন কষ্ট বাজার দিয়ে গেল যে কষ্ট সারা জীবন আমি আর বলতে পারবো না। যে আমরা চাই আমার সন্তানের যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে ফাইলায় মারছে, যারা আমার সন্তানের হত্যার সাথে জড়িত তাদের যেন তার চেয়ে কঠিন ভাবে যেন সরকার এই বিচার করে। প্রিয় দর্শক, প্যানভিশন টেলিভিশনের এই আয়োজনে আমি জহিরুল ইসলাম টুটুল আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের লাল জুলাইয়ের গল্পে। আজকে যেখানে বসে আছি, যে মানুষগুলো সবচেয়ে বেশি বুকে কষ্ট নিয়ে এই ঘরে ঘুরে বেড়ান, এই ঘরে খুঁজে বেড়ান তার বুকের মানিক শ্রাবণ গাজীকে, সেই দুজন মানুষ আমার সামনে বসে আছেন। শহীদ শ্রাবণ গাজীর মা এবং বাবা। চলুন তাদের সঙ্গে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি শহীদ শ্রাবণ গাজীর বাবা। জি। একদম যেই মুহূর্তে শুনলেন যে আপনার বাচ্চাটা গুলিবিদ্ধ হয়েছে, বা ওই খবরটা যখন আসলো, কার কাছে প্রথম খবর আসলো? আপনার কাছে নাকি? জি, আমি আমাদের দীর্ঘামে ক্লাব আছে, জি, ক্লাবে আমরা অনেক লোক বসে আছি যে আমরা আজকে আনন্দ করব। যে কয় তারিখ যেন ছিল? 5ই আগস্ট। 5 আগস্ট, হ্যাঁ জি, 5ই আগস্ট সেনাপ্রধান যখন ভাষণ দিবেন, তখন খবর হয়ে গেছে যে ভাষণ দিবেন। জি, সেনাপ্রধান যখন ভাষণ দিবেন যে জাতীয় উদ্দেশ্যে, জি, সেই ভাষণটা শোনার জন্য আমরা অনেক লোক, প্রায় 100 মতন হবে, আমরা ক্লাবে বসে আছি। যে যে ভাষণ দিবে হয়তো বা সে ক্ষমতা নিবে, তার কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এই ধরনের একটা কিছু শোনার জন্য আমরা খুব আগ্রহী নিয়ে বসে আছি। অথবা কিছু একটা হতে যাচ্ছে, যে কিছু একটা হতে যাচ্ছে, এটা আমরা শোনার জন্যই বা একটু আনন্দ করার জন্য আমরা ওইখানে বসে আছি যে আমরা আনন্দ করবো, একটা রেজাল্ট তো পাওয়া যাবে, ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে হয়তো বা। জি জি। এখন যখন সময় হলো 2টা বাজে আসতেছে, ওই মুহূর্তে বললো যে না, মানে সেনাপ্রধানের বক্তব্য ভাষণটাকে চেঞ্জ করে সময়টাকে আর একটু হ্যাঁ পেছানো হলো। জি জি। তখন আমি ভাবলাম যে তাহলে আমরা এখানে না বসে থাকি, আমরা বাইরে যাই বসি। তখন বাজে হয়তো বা 2:10 বা 15 এই টাইমটাই। জি জি। বাহিরে বসে আমি আবার বিভিন্ন জায়গায় ফোন দিতেছি, বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব আছে, ফোন দিতেছি যে এখানে কি অবস্থা, সাভার কি অবস্থা। কিন্তু সাভারে ফোন দিতে পরে একজন বললো যে
যে এই মুহূর্তেই একটা পড়ে গেছে, সেটাই যে আমার সন্তান সেটা তো আমি জানি না। আমি কিছুক্ষণ পরে আমার কাছে ফোন আসছে যে আঙ্কেল শ্রাবণ কোথায়। কারণ যখন ফোন আসছে তখন আমার কলজাটা শুকিয়ে গেছে যে কারণ কি, শ্রাবণের কথা আমাকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে বলো, মনে হয় শ্রাবণে গুলি লাগছে তাই না। তো ওই ছেলেটা আবার খুব কান্না কণ্ঠে বলতেছিল যে আপনি কোথায়, আমি তো ক্লাবের সামনে। তা বললো যে আপনি তাড়াতাড়ি গণস্বাস্থ্যের দিকে যান। তাই আমি বললাম গুলি কোথায় লাগছে বলো। জি, তা ও বলতেছে ওরা কি তখনও বলছে যে শ্রাবণেরই গুলি লাগছে? জি। আচ্ছা, আপনাকে বলতেছে আপনি গণস্বাস্থ্যের দিকে যান। জি, আপনি গণস্বাস্থ্যের দিকে যান, শ্রাবণের মাথায় গুলি লাগছে। আমি ও তো হয়তো বা নাই, তাই না, ও আর কথা বলছে, আপনি তাড়াতাড়ি যান। এখন ওই সময়টা যাওয়াটা অনেক কঠিন, কারণ ইচ্ছা করলে যাওয়া যাবে না। যাওয়াটা এত কঠিন ছিল যে আমি মনে হয় তখন আর রাস্তা খুঁজে পাইতেছি না। মানে আপনার দুনিয়া তো কাজ করছে না না, তখন আমাদের এই ডেইরি ফার্মের ভিতর দিয়ে ওই অনেক গ্রামের ভিতর দিয়ে আমি গেছি, পল্লীবিদ পর্যন্ত গেছি। পল্লীবিদ গেছি পরে ওইখান থেকেও রাস্তায় বের হতে পারতাছি না, কারণ আমার ছেলে নাই। এখন আমি শেষ হয়ে যাই, আমার কোনো আপত্তি নাই। এই জন্য আমি তখন কী করলাম, তাদের সব কিছু ওভারটেক করে আমি বললাম দেখেন আমার ছেলেটা গুলিবিদ্ধ হয়েছে, গণস্বাস্থ্য আছে, আমার যাইতেই হবে। আমি তাদের তারে বেড়াটের ওইগুলা ডেঙ্গায় আমি ওই গেছি, যাই দিয়ে আমার ছেলেকে গণস্বাস্থ্য বারান্দায় ফেলে রাখছে, সে মৃত। পরে ওখান থেকে জাহাঙ্গীরনগর থেকে লোক গেছে, আমাদের এই ডেইরি ফার্মের থেকে অনেক লোক গেছে। তারপরে যা ওনারা সবাই ওইতে নিয়ে আসছে, জাহাঙ্গীরনগরের ভিতরে নিয়ে আসছে। জাহাঙ্গীরনগরে আনার পরে ওখান থেকে সবাই তাকে নিয়ে মিছিল করলো। পরে ওখান থেকে আইনা আমাদের ডেইরি ফার্মে গুছু করে জানাজা দেওয়ার জন্য আবার ডেইরি ফার্মে নিয়ে গেল ওই দিনই, এই জাহাঙ্গীরনগর মাঠে নিয়ে গেছে। হ্যাঁ, ওই দিনই ওর এই জানাজা বা কবর দেওয়াতে এতে কোনো সমস্যা হয় নাই। ওখানে জানাজা দিয়ে পরে আইনা আমরা সন্ধ্যার আগে এখানে আমরা কবর দিয়ে দিছি। মূলত আপনি তো জানলেন, আপনি জানার পরে তারপরে আন্টি তো বাসায় ছিলেন, ওনার সাথে কমিউনিকেশনটা কিভাবে হলো আপনার? আমি তো যখন যোগাযোগ এই পরিস্থিতি দেখছি তখন তখন আমি বাপ হিসাবে আমার তো তখন কোনো আপনি জানেন যে আপনার সন্তান, তখনও তো জানেন না? আমি তো সকালবেলা আমার ছেলে জি, আর আব্বু সকালবেলা চলে গেছে জাহাঙ্গীরনগর, বেতন কি ব্যাংক বন্ধ হয়ে যাবো, অফিস থেকে আইসে খাওয়া দাওয়া করে বের হয়েছে। বের হওয়ার পর আমার ছেলেটা ওখানে ঘুমাতে আছে, আমি আর ডাকি না। প্রতিদিন ওর আব্বু আগে 5 তারিখ সকালে, জি জি, প্রতিদিন আমি ডাকি, ওর আব্বু আসার আগে আমি ডাকি, ওর আব্বু রাগ করে। পরে ওদিন আমি আর ডাকি না, আমার বলে 9:30 বাজে যাচ্ছে। আমার আব্বু ঘর থেকে কাঠ নিয়ে গেছে, বেতন উঠানোর লেগে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের দিকে গেছে। আমি আবার এই ঘর গুছাই গেছে, ওই ঘরে ডাকতেছি, শ্রাবণ আজকে অনেক দেরি হয়ে যেতেছে, উঠত না কেন? আব্বাই যে গেল দেখ আসে না, বলে বাইরে গিয়ে আনজা, তো তুমি আব্বুরে যাইতে দিলা কে? ও আর উল্টো এটা বলতেছে যে আব্বুরে কেন যাইতে দিছে? ও শুয়ে গেছে, উঠলো, উঠার পরে আমি রান্না করতেছি। তো ও উঠা পরে গিয়া মুখটা ধুলো ফেসে দিয়ে আমি সব রান্না করে জানলে তোমার পোলার আমি সব দেখতেছি। আমার বাবা মুখটা ধুয়ে আইসে আবার ঘরে বসে রুটি বানাইছি, রুটি খাইতেছে। আমি আবার গরম দেখে, আমার অ্যালার্জির সমস্যা দেখে, আমার চুলকায় দেখে আবার ওর কাছে এসে বসে। আমি কই কি এখনো খাওয়ায় না? কয় কি মা আমার কথা গেছু, আমি ম্যাডামের সাথে কথা বলতেছি, বিদেশি ইংলিশ টিচারের সাথে ইংলিশে কথা বলতেছে। ওই ম্যাডামে বলতেছে কি গাছি তুমি সেফট, হ্যাঁ বলতেছে তুমি সেফটে থাকো, বাংলাদেশের অবস্থা ভালো না। আমি গুছাবো, দেখ ম্যাডামরা তোর প্রতি কতটুকু কহ মা, ম্যাডামরা আমার অনেক আদর করে,
এই কথা বলল, আর খাওয়া শেষ হইলো। শেষ হওয়ার পর তা ও আবার যাইয়া ওই জিনিসের শার্টটা পরবা নেয়। পরে আমি লাল রঙের, না ওই যে জিনিসের বালিশ আছে, আচ্ছা 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 আচ্ছা, ওইটা শার্টটা পরতে লয় বাবা গিয়ে রান্নাঘর থেকে চেঞ্জ করে আইলো। জি পরে আমি আবার প্যান্টটা চেঞ্জ করে আসছে, আমার বলতেছে আম্মু আমার ঘড়িটা কই? আমি কই তোমার পরার টেবিলে। এই ঘড়িটা, আমি ঘড়িটা হয় না, ও সেন্টের বোতল বাই করে দাও, আর ওই বাই করে দে। আমি ওই খাটের মধ্যে বসে দিয়েছি, খাটটা গুছাইতেছি, বিছনাটা গুছাইতেছি, ঝাড়তেছি। পরে ও আমার বলতেছি কি ওই কি ওই ওই গেঞ্জি শার্টটা পরে দেখে আমি আবার বললাম আব্বু আর কি গরম ছাড়ছে, তুমি অন্য জিনিস পরো। ওয়ার্ডরোবে টানতে লাল গেঞ্জি আমার বাবাই পরে পরে আমি ওর বিছনাটা ঝাড়তেছি, আমার পিছিয়ে গলা ধরে কয় মা আমি যুদ্ধে যাইতেছি মা। আমি কই ওর দিকে আমি তাকে কই বাজান কই যাইতেছ? কয় মা আমি যুদ্ধে যাইতেছি। আমি কই তুমি কি যুদ্ধ করবা? আমি ভাবতেছি বাবা তুমি শয়তানি করতেছ, আমি বুঝি নাই। তারপরে বলে কইতেছি কি যাবো, যদি তোমরা দুইটা ভাই থাকতা তাহলে আমি তোমার দুই ভাইরে আমি যুদ্ধে পাঠাইতাম, একজন তো আমার কাছে আসতো। যেমন তোমার কিছু হইলে আমাকে দেখবো কেন, আমাকে তো দেওয়ার মতো কেউ নাই। ও আমার সামনে যাই বলতেছে কি তাই? আমি বাবা যাও, তুমি কোনো জায়গায় যাও না। ও আমি ওইখানে বসে ওই খাটটার মধ্যে বসে রয়েছি, ওই খাটটার মধ্যে। ও আমার বলতেছে মা আজকে তুমি সারাদিন যমুনা টিভি দেখবা। আচ্ছা, ওই যমুনা টিভিতে সত্যি খবরগুলি দেখায়। তো ওই যে সকালে যমুনা টিভি দিয়ে গেছে, ওই চ্যানেলে সারাদিন আমি দেখতে আছি, খবর ওই দেখতে আছি। জি পরে বাজার নাই না দিয়ে মাথার চুলকে নিয়ে এমন এমন করতে আছে, ওই করাই না। এই দরজার সামনে যখন বাবা আইছে, আমি আমার কেমন আমার বুক ভিতরটা কেমন একটা চিরিকতে উঠলো। পরে আমি কই শ্রাবণ বাজার তুমি এতক্ষণ পরে তুমি কি বললা বাজার? সত্যি সত্যি না কোথাও যাইবা বাজান? আমাকে বাজান আচ্ছা টিভিতেই তো খবরে দেখাইবো ওই যে সেনা প্রধানের ভাষণ দিব বাজান, তুমি গুলো কোথাও যায় না? কয় না মা আমি কোথাও যাবো না। আমি তখন ঘড়িটা তাকাই দিই 10:50 বাজে। পরে আমার বাবাই বললো মা আমি গেটে আছি, এই ক্যান্টিনে আছি, আমি কোথাও যাবো না। যে বাজান তো আমার কথা দিয়ে গেল, বাজান কোথাও যাইব না। কিন্তু বাবা আমার দুইটা শার্ট প্যান্ট দিয়ে গেলাম, এটা দুই এক রান্না বান্না করে গোসল পানি কইরা এখানে এই কাপটার মধ্যে বসে বসে আমার বাজানের সাথে শেষ কথা আমার হয়। একটা 25 থেকে একটা 35-এর মধ্যে আমার সন্তানের সাথে কথা হয়। জি আমি নামাজ পড়াই, কারণ নামাজ পড়া সবসময় আব্বু ভাত খায়, সবাই আমরা একসাথে নামাজ পড়ে খাই। আমি বলতেছে বাজান তুমি কোন জায়গা? কয় মা আমি গেটে। কিন্তু গেটে মানে আমি সুসুর খালি শব্দ পাইতেছি, সুসুস করতেছে। পরে আমি বলতেছি বাজান এত সুসু করতেছি কে? কয় তুমি কি ভালো একটা মোবাইল কিনে দিছো না যে সুসু করবো না? আমি কই কি যে মহিমারে ভাত খাওয়াইতেছি বাজান, তুমি তাড়াতাড়ি আসো বাজান, তোমার মোবাইল কিনে দিব আমি। জি ও কই বলতেছে আমারে মা তুমি ভাত বাড়ো আমি আইতাছি। বাবাই যে মৃত্যুর সাথে দৌড়াইতেছে আমি ভাবি নাই যে আমার বাবাই তো সবার কাছে আমি জানি না কেটে আছে। ওই মোবাইলটা কাইটে দিবি রামপুরে ফোন দে, হয় সাবানের বাপ। সাবান বলে গেটে কি সুসু শব্দ করতেছে, তুমি একটু যাও না শ্রাবণটা ডেকে নিও। কইতে 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 আমার মোবাইলের টাকা শেষ। তারপরে আমি ওই চ্যানেল দেয় বসে বসে দেখতেছি। হঠাৎ করে একটা আমার মহিমার বান্ধবী ওই পাশের এক মাস আইসে বলতেছে আন্টি শ্রাবণ চাষের সাথে কথা হয়েছে। আমি তো নামাজ পড়াতে কথা বললাম, ও বলে গেটে। পরে গেটের পরে আমি আবার ওই ঘর থেকে এই পাশে আইসি, আমার ভিতরটা কেমন চ্যাট করে উঠছে, আমি খালি উপর বাবার করতেছি খালি। কিন্তু বাইরে যাই দেখি মানুষের ডল। আমি কই কি এত মানুষকে কি হয়েছে? কয় কি শ্রাবণের যে গ্যাস লাগছে। আচ্ছা আমি বুঝি না, কয় না আমার কাছে কেউ, খালি মানুষ আমার বাসায় আসে। আমি ওই কথাটা শুই না তাড়াতাড়ি করে ঘরে আসি, আমি 2 রাকাত নফল নামাজ পড়তে আসছি, আল্লাহর কাছে বলতেছি আল্লাহ তুমি আমার সন্তানটা জ্ঞান ফিরাই দাও। কিন্তু আমি জানি না যে আমার সন্তান মারা গেছে। 5টার দিকে যখন লাশ আসছে, যখন আমার নিয়ে গেছে তখন দেখি যে মাঠে লাশ টাশ পড়ে। তখন যাই দেখলাম যে বাবাই তো ঠিকই আইলো, আহা, কিন্তু লাশ আইলো।
কিন্তু কিভাবে মানুষে পারলো এরকম করে পাখির মতো করে গুলি করে এভাবে রাস্তার মধ্যে গুলি করে বাইরে মারা দিয়েছে? কোনো মা বাপকে বাইরে দিতে পারে? এই ছবিটা আমাকে একটু দিবেন। বাবা মা কান্না করছেন, এই কান্নার এগেইনস্টে আসলে আমাদের কিছুই বলবার নাই। তাদের কান্না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্ত রাখলে পরেই তারা শান্ত থাকবেন, কিন্তু এই কান্না কখনোই থামবে না। শ্রাবণের লাশ তো এলো এই মাঠে, তারপরে ওর দাফনের ব্যবস্থা কি এখানেই হলো নাকি জি, এই পাশেই কবর। এর পাশেই করা? প্রথম জানাজাটা কোথায় হয়েছিল? জাহাঙ্গীরনগরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে। কেন্দ্রীয় মাঠে, ওখানে হওয়ার পরে তারপরে এখানে জি, আমাদের ডিফার মাঠে দাফন করা হয়েছে। না, যারা দুইটা হয়েছে আমাদের ডিফার মাঠে হয়েছে। এখানে আরেকটা হয়েছে। জি। ওর ছোট বোনটা কোন ক্লাসে পড়ে? এবার ক্লাস 5-এ পড়ে। ক্লাস 5-এ। কি নাম ওর? মহিমা ইলাহি। ভাইকে তো ভীষণ রকমের বোঝে এবং মিস করে, এমন না যে খুব ছোট একটা বাচ্চা কিছুই বোঝে না। একটা ভাইয়ের একটা বোন, মানে ওর কি অবস্থা এখন? এখন ওর অবস্থা হলো, যখন আমার ছেলের যখন রক্তটা দেখছিল আমাদের মাঠে, জি, যখন ওর রক্তটা দেখছে যে রক্তটা মাথাতে পরে পরে নিচে থুপে গেছে, জমে গেছে। হ্যাঁ, এই রক্তগুলো দেখার পর থেকে ও এক অন্য প্রকৃতির লোক হয়ে গেছে। ও ভাইয়ের কথা শুনতে পারে না। ভাইয়ের কথা যতই আমরা যতই বলি, ভাইয়ের কথা কান্না করলো মানে মানতে রাজি নাই। মানে ভাইয়ের কথা যখন ওর মন চায় দৌড়তে যায়, যায় কবর উপরে একটা ফুল দিয়ে চলে আসে, কিন্তু বাইকে নিয়ে কারো কাছে কোনো ব্যাখ্যা করতে রাজি নেই। মরার আগের দিনও ভাই বোনে বিদেশ আগে দুজনে সবসময় লাগে থাকতো। জি। এবার আসার পর, বিদেশ থেকে আসার পর দুজনে একই বালিশের মধ্যে শুয়ে শুয়ে কার্টুন দেখায়। আমি খেলে তাকাই দেখে শ্রাবণ বাজান, এইভাবে ভাই বোনে মিলা থাকবা। যদি আমরা কোনোদিন পৃথিবীর থেকে না থাকি, ভাই বোনের এরকম সবসময় মিল থাকবা। তুমি বোনের কাছে, ভাইয়ের কাছে যাইবা, ও তোমার কাছে আইব। মা, কিন্তু রবিবার সোমবারে দেয় আমার ছেলে মারা যায়। রবিবার দিন দুপুরবেলা এখানে ওই হাম্বা হয়, ওই মহিমার পিঠে উঠে আমি এসে বলতেছি কি শ্রাবণ, তুমি না অনেক বড় হয়ে গেছো, তুমি এরকম কয় কি মা, আমরা দুই ভাই বোনে এত আনন্দ করতেছে ঘরের মধ্যে, শেষ ভালোবাসা বোনের সাথে। ওই দিনই রাতে তো আর ভাই বোনের সাথে আর কথা হয় নাই, রাত্রে আইসে অনেক রাত্রে। কিন্তু সকালে মহিমা ঘুমে থেকে উঠে স্কুলে, আর শ্রাবণ উঠা ওর বাপের সাথে, ও বাপের ওই 10টা-11টার দিকে বের হইলো। কিন্তু ওই যে আগের দিন দুপুরবেলা যে ভাই বোনের সাথে কথা হইলো, খাওয়াইলাম একসাথে। আর এই ছেলেরে এত বড় করছি 22 বছর, কিন্তু আমি এই হাত দিয়ে আমি খাওয়াই দিয়েছি, কোনোদিন হাত দিয়ে ভাত খাইতে চাই নাই। আমি সবসময় স্কুলে নিছি ছোটবেলায় থেকে, জাহাঙ্গীরনগর কলতনে থেকে নার্সারি কেজি পড়ছে, আর এখান থেকে আমি করছি। আর পিছনে কোন স্কুলে এসএসসি দিয়েছে? কোন স্কুল? এসএসসি দিয়েছে ডেইরি ফার্ম স্কুল, আমাদের ডেইরি ফার্ম স্কুল। আর ইন্টার পাস করছে সাভার ল্যাবরেটরি কলেজ। কিন্তু পোলার পিছনে অনেক অনেক কষ্ট করে শ্রাবণটা আমি বড় করছি। শ্রাবণটা অনেক আশা ছিল আর একটা ইঞ্জিনিয়ার বানাবো। তো ছোটবেলায় থেকে অনেক মেধা শক্তি ভালো ছিল, লেখাপড়া অনেক ভালো ছিল, আর এমনি আমার ছেলেটাও ভালো ছিল, অনেক ব্যবহার ভালো ছিল, সবার সাথে মিশত। আমার ছেলে সবার সাথে মিশত। সে অমায়িক একটা লোক ছিল। জি। কারণ সে যেখানেই গেছে সেখানেই সে মানে মাথায় রাখছে, আনন্দ করে রাখছে। মানে সে বিশেষ করে মধ্যমণি যেটাকে বলে। জি জি জি, সে নাচ করতো, গান করতো, মানে একই রকম গায়ে হলুদে গেছে, একই রকম গায়ে হলুদে একই রকম করে পোশাক পরতো। এই যে দর্শক যেটা এই ছবিটার কথা বলছেন মনে হয়, জি, এই যে বাবার সাথে গায়ে হলুদে গিয়েছিল আমাদের শ্রাবণ, বাবার সাথে একই রকমের পাঞ্জাবি পরেছে। ওই শ্রাবণ যেখানে গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে, জি, আমি চাই শ্রাবণের নামে কোনো কিছু একটা যেন করা হয়, তার নামে যেন কোনো একটা স্মৃতিস্তম্ভ হয়। আচ্ছা, যেন ওকে জাতি স্মরণ করতে পারে, মানুষ যেন স্মরণ করে। কিন্তু আমরাও যেন শ্রাবণের এই স্মৃতিটুকু নিয়ে যেন আমরা পৃথিবীতে বাঁচতে পারি। যে আমরা হয়তো বৃদ্ধ বয়সে হয়তো দেখতে পারলাম যে না, 24-এর এই যুদ্ধের মধ্যে আমার ছেলেটাও মারা গেছে, আমার ছেলের নামে। এই যে 24-এর যুদ্ধের কথা বললেন,
আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সঙ্গেও কথা বলেছি, আমাদের ওই যে গোলাম রব্বানী স্যার। উনি যেমন তার একটা বক্তব্যে বলেছিলেন যে এই বিভৎসতা, এই হত্যাযজ্ঞ ওনার ভাষ্য মতে ৭১কেও ছাড়িয়ে গেছে। কারণ ৭১ তো আসলে বিপক্ষ শত্রু বা ভিনদেশি শত্রু আমাদেরকে আক্রমণ করেছিল, আর এখানে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের পয়সায় কেনা গুলি আমাদের শ্রাবণের মাথায় ফোর করে দেওয়া হয়েছে। যে গোলাম রব্বানী স্যার ওনাদের সাথেই সে ছিল, ওনার একই কাতার, ওনারা যেমন সামনে ছিল ওনাদের সাথেই ছিল আমার ছেলে শ্রাবণ। সব সমন্বয়কারী কাছেই ছিল, তো লাস্টটা ওরাই মেডিকেলে টাইনা হয়েছে, ওরাই নিছে, অথচ আমরা বাবা মা হয়ে কিছুই জানি না। ও তো প্রতিদিনই মোটামুটি আন্দোলনে যেত। আপনি কি এটা প্রথম দিকে টের পেতেন? ও দেশে আসার পরেও যে যেত, আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হতো, এগুলো কি বুঝতে পারতেন? না, আসলে আমি এটা কখনো ভাবতেই পারি না। আমি মোবাইল দেখি প্রতিদিন, ওদের আন্দোলনটা আমি দেখি, কিন্তু আমার ছেলে যে আপনার তো সমর্থন ছিল, সাপোর্ট ছিল, জি, আমি বাকিদের জন্য কষ্ট লাগছিল, জি, তাই না? যদি সত্যিকারে যদি কারোর শরীরে প্রতিবাদী রক্ত থাকে, সে কোনোদিন ঘরে বসে থাকতে পারে নাই। জি, সে এই আন্দোলনে অবশ্যই গেছে। কারণ আমি যেহেতু আমি ঠান্ডা প্রকৃতির লোক, আমি ঘরে টিকতে পারি নাই, সে তো তাহলে অন্য মানুষ কীভাবে থাকবে? আমার ছেলে প্রতিদিন, আমি সবসময় এশা নামাজ পড়ে ঘুমাই যাই, কিন্তু আমার ছেলে বের হইতো, আমি যখন ঘুমাই গেছি তারপর সে বের হইতো, কিন্তু এই জিনিস আমি দেখতাম না বা জানতাম না। এটা আমি জানতে পারছি পরে। আচ্ছা, আর আন্দোলনের তো আমাদের গেটে হয়, দুই পাশে মিলিয়ে। সব মানুষ আমাদের এদিকে কোয়ার্টার স্টাফ কোয়ার্টারের মানুষগুলো এখানে যায় প্রতিদিন বিকালের দিকে, দুপুরের দিকে, সন্ধ্যার দিকে, যখনই মিছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকটা আপনাদের ঠিক উল্টো দিকে। জি জি জি, এই বরাবরই হয়। আমাদের এদিকের মানুষ সবই যায়, হ্যাঁ, ছাত্ররাও থাকে, সব মুখোমুখি প্রতিদিনই দেখতেছে। মহিলারা শুদ্ধ গেত, হয়তো আমরা হয়তো যাই না, কিন্তু এই আন্দোলনে যে আমার সন্তান চলে যাবো এটা তো কোনদিন আমরা ভাবি নাই। যখন যায় তখন আমাদের হুজুরের বইলা যায়, যার কাছে কোরআন শরীফ পড়ছে ওনারও বইলা যায়, চলেন হুজুর দেশটা স্বাধীন করে আসি। হুজুরকে বলেছে জি, খতিবকে এখানে এইগুলো আর ভালো লাগে না, এইগুলো আর ভালো লাগে না, চলেন আমরা দেশটা স্বাধীন করে আসি, চলেন গুলি খাবো, জি, নয় দেশ স্বাধীন করে আসি। আর একটা ছবি আছে ওইখানে, 3 বন্ধু যাইতেছে, মানে একই সাথে যখন মিছিলে যায় তখন 3 বন্ধু, মানে অনেকেই ফিরে আসতে চায়, ও বলে যে চল, হয় দেশ স্বাধীন হইব না আমরা 3 বন্ধু শহীদ হয়ে যাব। কিন্তু এগুলো তো আমরা কিছুই জানি না, যখন মারা যায় তখন এই গল্পগুলো মানুষ এসে এগুলো বলে। কিন্তু আমার কাছে যে বই লাগেছে খালি মা আমি যুদ্ধে যাইতেছি, জি জি, কিন্তু আমি তো ভাবতেছি যে মোবাইলের মধ্যে দেখে এর জন্য মানে বলতেছে, কিন্তু যখন আমার সন্তান এখানে আসে তখন আমি মরে ডাক দিই। ছেলের জন্য যে কষ্টটা, এটাকে লাঘব করে দেওয়ার মতো তো কোনো ক্ষমতা আসলে পৃথিবীর কোনো মানুষের নাই। একজন শ্রাবণ গাজীকে তো আর তার বাবা মার কাছে এনে দিতে কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, শহীদ হিসাবে কবুল করে তাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে। কিন্তু তার সাথে যে অন্যায়টা হয়েছে, যে অন্যায়ের প্রতিবাদ করতে যে সে রাজপথে শহীদ হয়েছিল, শহীদ পরিবারের দুজন বাবা মা হিসেবে, একজন শহীদের বাবা মা হিসেবে আপনাদের কি কখনো মনে হয়েছে যে ওই আন্দোলনে যারা গিয়েছিল আন্দোলনকারীরা কোনো ভুল করেছিল? না, আন্দোলনকারীরা ভুল করে নাই, ভুল করছে সরকার। আন্দোলনকারী ভুল করে নাই, কারণ এমন জুলুমবাজ সরকারের বিপক্ষে নামার আমিও যেহেতু আমার ছেলে চলে আমার কষ্ট হইতেছে, কিন্তু আমারও এটা একটা মতামত ছিল। আমাকে অনেকে বলছে যে তোমার ছেলেকে যাইতে দিলা কেন, কিন্তু আমি কাউকে বুঝাতে পারি না যে না, এই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে যাওয়া একান্তই প্রয়োজন ছিল বা সে গেছে। তার মানে অনেকেই কিন্তু এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করবার জন্য চেষ্টা করছে, এখনো করে, যে এই আন্দোলনে আসলে এই যারা শহীদ হয়েছে, যাদেরকে গুলি করা হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে কেউ বুঝিয়ে শুনিয়ে এই জায়গায় নিয়ে ঘটনাটাকে এরকম তৈরি করে এটা দোষ চাপানো হয়েছে হাসিনার উপরে। না 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 না, এই ধরনের কিছু না, এই ধরনের কিছু। এটা সে
যারাই শহীদ হয়েছে, আমার ছেলে বলে বলে কোনো কথা না, যারাই শহীদ হয়েছে তারা যেভাবে শহীদ হয়েছে এইভাবে কেউ বুঝাইয়া তাকে ঠেইলা দিয়ে কখনো এইভাবে করতে পারে নাই। তার রক্তের যে একটা স্পিড ছিল, সেই স্পিডের মাধ্যমেই সে আগায় গেছে। সরকার যদি এখন এই শহীদদের যদি স্বীকৃতি না দেয়, জুলাই সনদের জি ঘোষণাপত্রটা যদি না দেয়, তাহলে তো আপনারা নিঃসন্দেহে চাচ্ছেন যে ঘোষণাপত্র হোক। হ্যাঁ, অবশ্যই আমাদের এই শহীদদের জন্য স্বীকৃতি হোক। তা না হলে তো ওরা যে কোনো সময় বলবো যে না, এগুলোরও ভুয়া বলবো যে শহীদ না, এটি বলবো। কারণ আমরা যেহেতু একটা মামলা করছি, কিন্তু আমরা তো 1 বছর হয়ে যাইতেছে, মামলার কোনো কিছু দেখতে আসি না, কোনো নামগন্ধ নাই যে আমরা কিভাবে বিচার, একটা যে বিচার, এই বিচারটা আমরা পাইতেছি না, কোনো কিছু দেখতেছি না। যে আমরা চাই আমার সন্তানের যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার মধ্যে ফাইলায় মারছে, যারা আমার সন্তানের হত্যার সাথে জড়িত, জি তাদের যেন তার চেয়ে কঠিন ভাবে যেন সরকার এই বিচার করে। আমি সবসময় কই যে আমার সন্তানের এই রক্তের সাথে যেন সরকার যে সরকারে আসুক কেউ যেন বেইমানি না করে। এই রক্তের উপরে দাঁড়ায় রয়েছে যে কোনো যে দলই হোক, ওরা কিন্তু এই রক্তের সাথে এই ওরা যদি শহীদ না হইতো তাহলে কিন্তু আজকে ওরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাইতো না। আপনাদের অনুমতি নিয়ে আমি দুটা কথা বলি একটু। জি দর্শক, একজন শহীদের বাবা মা আমাদের সঙ্গে কথা বলছেন এবং তারা বলেছেন এই রক্তের সাথে বেইমানি যেন কেউ না করে। মুক্তি করে দিয়ে গেছে, সবাই মুক্তি দিয়ে দেওয়া গেছে না? হ্যাঁ, আমি সেটাই বলছিলাম। আমরা পাইতেছি না, আমাদের ভিতরে যে কষ্ট হাহাকার, এইটা যেন কোনো সরকার যেন এই শহীদ পরিবারদের সাথে যেন বেইমানি না করে, আর এই শহীদ পরিবারের পাশে যেন ওনারা থাকে। তা নাহলে এই যে একমাত্র ছেলের ভরসায় তো আমরা আছিলাম। জি, অনেক কষ্ট করে তো স্বপ্ন দেখছি যে এই সন্তান বড় হয়ে আমাদের পাশে থাকবে। ছেলেটা বড় হয়ে গেছে না, এখন ওর বাপ মার ছবি দেখার বলে যে সামন তার কদিন গেলে আমার পাশে দাঁড়াইতো। এখন মেয়েটার বয়স হলো 10-11 বছর, জি, সেই পর্যন্ত আমরা বাঁচলে তো, কিন্তু আমাদের পাশে তো এখন দাঁড়ানোর মতো কেউ নেই। ঠিক যে মুহূর্তে ও পাশে দাঁড়ানোর মতো একটা অবস্থানে যাচ্ছিল, সে মুহূর্তেই ফ্যাসিস্টের গুলিতে সে শহীদ হলো। রাব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন। এখন শহীদ পরিবারগুলোর সাথে যদি সরকার আমাদের পাশে থাকে, জি, শুধু আমাদের না, যারা মারা গেছে এই 24-এ, আমরা দ্বিতীয় আর কোনো 24 দেখতে চাই না, জুলাই আগস্ট দেখতে চাই না, যেন আবারও সন্তানদেরকে এরকম আর কোনো মায়ের বুক যেন আর খালি না হয়। জি, আল্লাহ পাক যেন সবাই সব শহীদদের যেন আল্লাহ পাক শহীদ হিসাবে কবুল করে নেয়। আমিন। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করেন, আমার ছেলে যেন আল্লাহ পাক বেহেশত নসিব করে, আর শহীদ হিসেবে শহীদের মর্যাদা না আল্লাহ পাক। ও কি খেতে পছন্দ করতো বেশি আপনার হাতে? হ্যাঁ বাবা, ঈদ আসলে যে কোনো সময় সেমাই খাইতো না, খালি পায়েস খাওয়ানোর পছন্দ করতো, খুব পছন্দের খাবার পায়েস। আর গরুর মাংসটা যদি আমি ভুনা ভুনা করে দিতাম তো খুব পছন্দ করে খাইতো, কিন্তু আর আব্বুর পাতলা ঝোল খাইতে চাইতো, ও হলো ভুনা খাইতে চাইতো। জি জি। তো এইভাবেই। আর সবসময় ফাস্টফুডের খাবারটা ও খুব পছন্দ ছিল, আচ্ছা, খাইতো, কিন্তু মাছটা খাইতো না। মাছ খাইতো না দেখে অনেক ঝগড়া করতাম। আর ওই যে মাছ দেখলে কোনো কিছু দেখলে বেশিরভাগ আমি অনেক ভাত খাওয়াই দিতাম, ও ভাত নিজের হাত দিয়ে খাইতেই চাইতো না। মা তুমি খাওয়াই দিবা মা। রবিবার দিনকে আমার বাবার আমি সকালে শেষ খাওয়ানটা খাওয়াইলাম, সকালবেলা উঠে আমার বলতেছে আম্মু আজকে রান্না হয় না, আমি খুব হয়েছি বাজার। তখন আমার বাবার মুখের দিকে আমি তাকাই রয়েছি, আমার বাজান তো কোনোদিন আমার সকালে বলে না মা রান্না হয় না, কিন্তু আমি তাগিদ দিয়ে উঠাই যে বাবা উঠো, ভাত খাবে না বাজান, উঠো উঠো। কিন্তু আমি তাড়াতাড়ি করে রান্না করে আমার আব্বুর বসে আছে, শ্রাবণ কোনোদিন বলে না যে মা তোমার রান্না হয় নাই। আজকে শ্রাবণ উঠে আবার বলতেছে মা তোমার আজকে রান্না হয় নাই। আমার বাবার আমি উঠে আমি শ্রাবণ উঠ রান্না হয়েছে, মা খাওয়াই দিবে, আমি খাওয়া জানা। তাই আমি এই যে শেষ রবিবার দিনকে শেষ খাওয়ানটা খাওয়াই, আর সোমবার দিনকে সকালে রুটি খাইলাম, আমার বাবা রুটি বানাইছি। জি জি। কিন্তু রবিবার দিনকে আমি শেষ খাওয়ানো আমার বাবার আমি খাওয়াইছি। আর এত বছর বয়স পর্যন্ত আমি বড় হয়ে গেছে, ওরা দেখছে আমি এই হাতটা দিয়ে খাওয়াইছি, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় যখন আমি ভাত খাইতে যাই।
তখন পরিবারের না বসে তখন ও পাশে পাই না ওরে, তখন ওর আমি খাওয়াই থাকে তো মুখে বাইরে যাইতে আমার বাবা এতো আমার কাছে থেকে আমার খাইতো। এখন ধর কেউ ডাকে না, আম্মু করা ভাত খাওয়াই দাও, কিন্তু রাত দেরি হইলে দরজাটা খুলতো, আর আম্মু দরজা না খুললে আম্মু দরজাটা খুলো না। আমি এখন ওই রাত 11টা 10টার দিকে ওদিকে তাকাই থাকি। এখন বাবার কোনো শব্দ নাই, এখন আর বাবার কোনো শব্দ নাই, কিন্তু কত স্মৃতির কথা। বাবাই যদি যাইতো মার্কেট করতে দিলে বাজার, খালি কালো জিনিস পছন্দ করে, আচ্ছা, খালি কালোতে ঘর বইটা বলেন। আমি বলতাম কি মানে কালো জামা, কালো জুতা। মার্কেটে যদি টাকা দিতাম খালি কালো জিনিস কিনতো। আমি কই বাজান তুমি খালি কালো কিনে আনো, কেন লেগে বাজান জানো সবই কালো, কালো প্রিন্টের মধ্যে কালো। কই মা জানি না কেন লেগে আমার কালো এত ভালো লাগে। ওরা আমি কই তখন তোরা জানি না যে বাবা মরে যাবে, তোর জীবনটাই মনে হচ্ছে আমার কালো হয়ে যাবে, কিন্তু বুঝি নাই বাবাই ওই বিদেশ যায়ও না, খালি ওই ওই রে দেয় যে মা ছাড়া পৃথিবীতে আপন কেউ নাই। ওই মোবাইলের মধ্যে দেয়। আমি কো বাজান গো তোমার কি অনেক কষ্ট হয় না বাজান? ওই যে কষ্ট মা 3 বেলা খাওয়াই দিত, ওই কষ্টর অনুভব করতো। আমি কো বাজান জীবনে উপরে উঠতে গেলে বাজান কত কষ্ট না করতে হয়। কহ মা হ ক মা জীবনে তুমি আমার লেগে অনেক কষ্ট করছো। আমি কো বাজান তুমি তো সবই দেখছো বাজান, তোমার বাবা মাস্টার হলে চাকরি করছে, এই 16,000 টাকা বেতন, এই সংসারটা মেনটেন করে চলছে। তুমি যদি ভালো করে লেখাপড়া করে না করে যদি উপরে না উঠতে পারো বাজান, তাহলে আমাকে সবই ব্যর্থ। কয় না মা আমি লেখাপড়া কইরা মা, ভালো একটা চাকরি করে মা, আমি তোমাকে দুজনের হজ করাম। আমার স্বপ্ন তোমাদের দুজনের আমি হজ করাবো মা। আমি কই কি বাবা তোমার যদি এটা মন থাকে বাজান, বাজান মা করাবো। মা টাকা হইলে অনেক কিছু হয় মা, বাইরে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের অনেক টাকা বেতন, 3-4 লাখ টাকা বেতন মা। যদি আমি জাপান যাইতে পারি তাহলে আমার অনেক টাকা বেতন হইব মা, আমাদের আর এই কষ্ট গুলো থাকবো না। সেই কষ্ট এমন কষ্ট বাজার দিয়ে গেল যে কষ্ট সারা জীবন আমি আর বুঝতে পারবো না। এখানে বসে থাকলে বাজার, এখানে বসে থাকছে, এখানে বসে থাকছে। কত দুঃখের কথা বাবার লোকে শেয়ার করছি, এখন বড় হয়েছে কত কথাই না বলছি, কোন স্মৃতিটা ধরে উঠাবো। এই শ্রাবণ প্রথম যেদিন কোলে আসলো, দিনটা কত তারিখ ছিল ওটা? ওর জন্মদিন 3 নভেম্বর 2004। ওদিন আপনি কোথায় ছিলেন ওই দিনটায়? মানে কাছাকাছি ছিলেন? অনেক সময় বাবারা তো থাকে না, একটু দূরে থাকে। কাছে ছিলাম, মেডিকেলে হয়েছে, প্রথম সন্তান আপনার মেডিকেলে হয়েছে, আমরা একসাথে ছিলাম। কোন মেডিকেলে? এখানে যে মনোরম ক্লিনিকে। মনোরম ক্লিনিকে। তারপরে বাচ্চাটা বড় হচ্ছিল, এরপরে প্রথম দিন স্কুলে গেল কার হাত ধরে? প্রথমে আমার জালে আমরা দুজনে ইপিজেডে চাকরি করতাম, আমরা দুজনে ইপিজেডে চাকরি করতাম। আমার শাশুড়ি আমার ছেলেটারে পালতো, আমার জালে আমার শাশুড়ি দুজনেই দেখতো শ্রাবণীকে। যখন কলতনে ভর্তি করাইলাম তখন আমাদের ফ্যাক্টরিটা যখন বন্ধ হয়ে যায় তখন আর আমি চাকরি করি না, তখন করি না বাসায়। তখন আমি আমার সন্তানের নার্সারির থেকে শুরু করি, আমি আমার শ্রাবণের পাশে আমি নিয়ে যাইতাম, নিয়ে আসতাম। কিন্তু শ্রাবণ যখন জন্ম হওয়ার পরে থেকে, আগে যাইছিলাম কিন্তু আমার সন্তান জন্ম হওয়ার পরে থেকে আমরা আল্লাহর রহমতে অনেক ভালো ছিলাম। আমার মা ওরে বলতো যে আল্লাহ আমাকে যা দিছে, কিন্তু ওর কপালটা অনেক ভালো ছিল। ওই হওয়ার পরে থেকে আমরা আল্লাহর রহমতে কষ্ট করে খাইলো, কারো কাছে যাইতে হয় নাই, আমাদের অনেক সুখ। মানে আমাদের কখনো কোনো একটা বিপদ আপদে আমরা পড়ি, আল্লাহ অনেকের সাথে আসলে ওই বাড়তি রিজিকের একটা ব্যবস্থা করে দেয়। জি জি, শ্রাবণ হওয়ার পরে আমরা আমাদের ইগুলা পরিবর্তন হয়ে গেছে। জি জি জি, আমাদের ফ্যামিলিতে। কিন্তু আমার শাশুড়ি আমার সন্তান শ্রাবণটারে খুব ভালোবাসতো, কখনো কোলে থেকে নামায় না। আমার শাশুড়ি 12 সালে মারা গেছে। জি, মারা যাওয়ার পরে ওই আমি মাদ্রাসায় নিয়ে আসতাম, এখানে এই মাদ্রাসাটায় পড়তো।
আর ওইখান থেকে দাদির কবরে যেত গা, দাদির ভক্ত ছিল অনেক। জি জি যখন এই যে মালয়েশিয়া যায় তখন ওই কোরআন খতম কইরে দাদির নামে বক্সা দিয়ে তারপরে এই যে বাইরে দেশে গেছে। দাদির প্রতি খুব দুর্বল ছিল। দাদি পালতো আমার বড় জাল, আমার বড় বাসর, তারাও খুব আদর করতো। মানে এই ফ্যামিলির মধ্যে শ্রাবণী একাই, আমার বড় বাসরের 2টা মেয়ে জি আর আমার হলো ছেলেটা, আর মেয়েটা হয়েছে 15 সালে। জি জি কিন্তু ছেলেটারে আমাদের ফ্যামিলিতে আমি বড়, আমার বাড়ির থেকে অনেক আদর পাইছে, আর এই ফ্যামিলির থেকেও সবাই আদর করতো। আর এমনিও ওর মন মানসিকতা অন্যরকম ছিল। এখন মনে করেন আপনি বকা দিবেন, কিন্তু আপনার সাথে কখনো মুখ তুলে কথা বলবো না, হাসিতে কথা বলবো, কোনোদিন কারোর সাথে তুমি করে নেই। ওর বন্ধুরা এখন আসা যাওয়া করে? আসে, ঈদের মধ্যে সব বন্ধুরাই আসে। ওর বন্ধুরা যখন আসে তখন ওর খুব কষ্ট হয়। যেমন নূর, জি ও ডেফোডালি পরে, ও হলো আর্কিটেকচার লাইনে, ও ইঞ্জিনিয়ার লাইনে পড়তেছে। ওরা সবাই এই গ্রুপে সবাই সায়েন্সের ছিল। জি জি নূর শ্রাবণের 5 দিনের আগের একই মাসে জন্ম, নূর আর শ্রাবণ। জি যখন আমি নূরের দেখি একই সাথে ল্যাবরেটরি কলেজ পাস করছে, জি জি যখন আমি নূরের দেখি তখন আমার ভিতরটা অনেক কেমন করে। নূর এবং বাসা যাস থাকে কাটি, আমি তো সময় পাই না, আমার ভার্সিটিতে অনেক হিসাব থাকে। জি জি পরে ওদেরকে খবর করছে, পরে ফোন দিছি, আইসে ওই কবরস্থানে। ওরা যখন সময় পায় ওরা সবাই ওই ওর শুক্রবার হইলে সবাই আসে, ওর কবর জিয়ারত করতে আসে। অনেক বন্ধু বান্ধব আসে, ল্যাবরেটরি কলেজ থেকে আসে। এখন হয়তো সবাই ভার্সিটিতে ব্যস্ততা থাকে, সবসময় তো ওরা সবাই আসতে পারে না। আর জাহাঙ্গীরনগর থেকেও আসে, অনেকেই আসে। জি আমার বাবার কবরে অনেক মানুষই আসে শ্রাবণে দেখতে। কিন্তু ওর সমবয়সী যারা, যেমন ওরা একই সাথে ইন্টার পাস করছে, এসএসসি পাস করছে এই ডেয়ারি ফার্ম থেকে। এই ডেয়ারি ফার্মে শ্রাবণের জন্ম, ওর বাপের ওইখানে জন্ম, শ্রাবণের ওইখানে বেড়ে ওঠা, সব কিছু এইখানে। মানে এত স্মৃতি। আপনি রাস্তায় বের হলেই আমি 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 চিন্তা করি যে আপনি হয়তো বা পারিবারিক কাজে, অথবা এখন আর ভালোই লাগে না আপনার বের হতে, কিন্তু আপনার অনেক বেশি বের হতে হয় কাজের জন্য, রাস্তা দিয়ে হাঁটতে হয়, মসজিদে, যে মসজিদে শ্রাবণ নামাজ পড়তে যেত সেই মসজিদে এখনও যেতে হয়। তার কত স্মৃতি, যেহেতু ও এখানেই বেড়ে উঠেছে, আপনিও এখানে বেড়ে উঠেছেন। আমার শ্বশুর এখানে চাকরি করছে, জি জি এখানে থেকে সে মারা গেছে, তার কবরটা এখানে, আর তাদেরও জন্ম এখানে। জি আর আমার ছেলেটারও এখানে জন্ম। যেই স্বপ্ন একজন শহীদ শ্রাবণ তার বাবা মাকে দেখিয়েছিল যে বাবা মা আর মাত্র কটা দিন, আমি যদি একটা ভালো চাকরি দেশের বাইরে কোথাও পেয়ে যাই, তোমাদের আর কোনো দুঃখ থাকবে না, তোমাদের উমরা আমি করাবো। এই পর্বটা যারা দেখছেন, আমি একটা অনুরোধ করে যাই, শহীদ শ্রাবণ তার বাবা মাকে উমরা পালন করবার জন্য স্বপ্ন দেখিয়েছিল। আমাদের মধ্য থেকে কেউ একজন অথবা কেউ কেউ এই দায়িত্বটা আমরা নিতেই পারি। দেখেন না, আমরা এই দুজনকে অন্ততপক্ষে উমরা পালনের ব্যবস্থাটাও তো করে দিতে পারি, তাদের পরিবারের পাশে থাকতে পারি, চেষ্টা তো করতে পারি। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।